সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রকৃত রিজার্ভ কমে $13 বিলিয়ন নিচে। নতুন করে রিজার্ভ চুরি হয়নি, যা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ পর্যায়ে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগ ও জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। যুগপৎ কর্মসূচি ঠিক করতে নূরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল। রায়পুরায় বিয়ের অনুষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, দুজন টেটাবিদ্ধ সহ আহত 25। আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। প্রকৃত রিজার্ভ কমে $13 বিলিয়ন নিচে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে মার্চ ও এপ্রিল মাসের দায় মেটানোর পর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ কমে $2,377 কোটি নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন $1,832 কোটি, 18.32 বিলিয়ন। প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ $13 বিলিয়ন কিছুটা কম। বাংলাদেশ ব্যাংক সূত্রে আজ এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গত সপ্তাহে আকু বিল বাবদ রিজার্ভ থেকে $163 কোটি পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে যায়। আগামী 30 জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল $2,011 কোটি মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ $1,475 কোটি নামিয়েছে, যদিও এখন তা $1,300 কোটি কম। প্রতি মাসে দেশের আমদানি দায় মেটাতে এখন প্রায় $500 কোটি প্রয়োজন হচ্ছে। নতুন করে রিজার্ভ চুরি হয়নি, যা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভারতের একটি অনলাইনে প্রকাশিত রিজার্ভ চুরি সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনের নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নীতি চালু রয়েছে। এর ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা ভুয়া। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ বিবৃতির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি, রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ পর্যায়ে, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশের অর্থনীতি একেবারে ভয়াবহ পর্যায়ে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তাঁর ভাষ্য, এটা খাদের কিনারায় চলে গেছে, যে কোনো সময় পড়ে যাবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর সম্পর্কে আর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে তারা কথা বলতে চান না। তবে এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় নিজের পায়ের উপর ভর করেই সব গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে, ভবিষ্যতেও তা করবে। আওয়ামী লীগ ও জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। কয়েক বছর ধরেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করছেন ক্ষমতাসীন জোটের নেতারা। তবে এবার তাঁদের চীন সফর বেড়েছে। গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকদের 9 সদস্যের একটি দল গেছে চীনে। এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ শীর্ষ নেতারা রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, 25 মে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের 50 সদস্যের একটি বড় দল চীন সফরে যাবেন। এই দলটির নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য, সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। যুগপৎ কর্মসূচি ঠিক করতে নূরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে আগামী দিনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকেল 4:40 গুলশানের চেয়ারপারসন অফিসে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রায়পুরায় বিয়ের অনুষ্ঠানে হামলা অগ্নিসংযোগ, দুজন টেটাবিদ্ধ সহ আহত 25। নরসিংদীর রায়পুরার 2 মাস আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীকে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলায় কমপক্ষে 25 জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এসব ঘটনা ঘটে। পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সময় ওই বিয়ে বাড়ি ও চেয়ারম্যানের বাড়ি সহ অন্তত 10টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে 2জন টেটাবিদ্ধ হয়েছেন। টেটাবিদ্ধ ব্যক্তিরা হলেন বাঘাইকান্দি গ্রামের বাহারউদ্দিন ও কাজিমউদ্দিন। বাহারউদ্দিনের পায়ে ও কাজিমউদ্দিন হাতে টেটাবিদ্ধ হয়েছেন। দুজনকেই টেটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটিকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলছেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা। আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি? আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছেন দলটির নীতি নির্ধারকেরা। এ লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছেন। বিএনপি নেতারা বলছেন, 7ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের ভোটের হার সর্বনিম্ন হয়েছে। এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন। তাদের মূল্যায়ন, ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দ্বার প্রান্তে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ ও উপজেলা নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোকে খুব শিগগির ঐক্যবদ্ধ করে একটা যুগপৎ কর্মসূচি শুরুর চেষ্টা করছেন বিএনপির নেতৃত্ব। তবে সে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, মূলত এ লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসাবে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার সামনের রাজনৈতিক কর্মকৌশল নিয়েও কথা বলে জানা গেছে। এর আগে গতকাল বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2 দিনের বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পানি, বিদ্যুৎ ও গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে বিপর্যয়, টাকার অবমূল্যায়ন, ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট, রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি, সীমান্তে মানুষ হত্যা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সর্বক্ষেত্রে বিরাজমান নেতিবাচক পরিস্থিতিকে কিভাবে কাজে লাগানো যায় তার উপায় খুঁজে বের করার দিকে জোর দিয়েছেন নেতারা। অবশ্য গতকালের বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এই বিষয়গুলোতে জনগণকে সম্পৃক্ত করে কিভাবে অগ্রসর হতে পারে সে ব্যাপারে আমরা একমত হয়েছি।